আসসালামু আলাইকুম সবাইকে। ভালোবাসার আশ্রয় গল্পের 16 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। রাতের তীব্র ঝড় আর বর্ষণের ফলে পরিবেশ এখন শান্ত। হয়তো রাতের শীতলতা পেয়ে সবাই শান্তির নিদ্রা দিয়েছে। আকাশ এখন পরিষ্কার, ফলে সূর্যকিরণের ফোয়ারায় ভরে উঠেছে ধরা। বাতাসের সাথে যেন ভেজা সুদাগন্ধ ভেসে বেড়াচ্ছে। সকালটা একেবারেই শান্ত, বাড়ির আন্দরেও যেন কোনো টুকটাক আওয়াজ ভেসে আসছে না। আদ্রিজা পিটপিট করে চোখ মেলল। রাতে তো ঘুম ভালোই হয়েছে, তাহলে মাথাটা এত ভার ভার লাগছে কেন? তার বিছানা তো বেশ নরম, তাহলে তার কাছে কেন মনে হচ্ছে সে শক্ত কিছুর উপর শুয়ে আছে? গায়ের উপরে দেয়া কমফোর্টার সরিয়ে হালকা মাথা উঁচু করতে মুখের সম্মুখে কারো শক্তভুক্ত বক্ষপিঞ্জর দেখে চমকে উঠল। তরির চোখ তুলে তাকাতে নিজস্ব পুরুষটার ঘুমন্ত মুখখানা চোখের সামনে ধরা দিল। ওই ঘুমন্ত মুখখানা দেখতেই ভয় অস্বস্তি সব দূরে পালালো। তার মানে সে লোকটার বুকের উপর ঘুমিয়েছিল, কিন্তু কিভাবে? সে তো রান্না করে লোকটার জন্য অপেক্ষা করছিল। কখন এসেছিল লোকটা? মস্তিষ্কে কিছুটা চাপ প্রয়োগ করতে রাতের ঘটনা স্মরণে এলো। মনে পড়ল নিজের ভয় আর আতঙ্কের কথা। সে অন্ধকার দেখে ভয় পেয়ে ছুটে এসেছিল, তারপর কাউকে জড়িয়ে ধরেছিল। তার মানে এই লোকটাকেই ধরেছিল। পুরোপুরি স্মরণে না আসায় এক্স্যাক্টলি কি হয়েছিল তা মনে করতে পারলো না। তবে এখন নিজেকে এভাবে আবিষ্কার করে কিছুটা লজ্জা পেল। বিয়ের একদিনে এই প্রথম এতটা কাছাকাছি তারা। লজ্জা পাওয়াই হয়তো স্বাভাবিক। সে দ্রুত সেখান থেকে সরে যেতে চাইল, কিন্তু সক্ষম হলো না। তার পূর্বেই চোখ মেলে তাকালো রুদ্ধ। কতক্ষণ হয়েছে সে দু চোখের পাতা এক করেছিল। সে জবাব না পেলেও আদ্রিজা যেন জবাব পেয়ে গেল প্রশ্ন না জাগতেই। লোকটার চোখ দুটো রক্তিম লাল। তাহলে কি রাতে ঘুমায়নি লোকটা? রুদ্ধর তাকানোতে আদ্রিজাও আরো কিছুটা লজ্জিত হলো। রাতের কথা ভেবে আর এখন এত কাছাকাছি থাকায় কি ভাবছে লোকটা কে জানে। পুনরায় সরতে চাইল, তবে এবার স্বয়ং রুদ্ধ বাধা প্রদান করলো। মেয়েটার কপালে কিছু অংশ লালিমায় ছেয়ে আছে। তার চক্ষু গোচর হতে মেয়েটার চুলের মাঝে হাত গুলিয়ে মুখটা আরো নিকটে নিয়ে এলো। ক্ষতস্থানে চোখ রেখে বিচলিত কণ্ঠে বলল, আপনার কপালে কি হয়েছে? রাতে আঘাত লেগেছিল বুঝি? যন্ত্রণা হচ্ছে কপালে? আদ্রিজার এখন কোনো যন্ত্রণা অনুভব হচ্ছে না, কিন্তু মনে হচ্ছে এই আঘাত দেখে লোকটার খুব যন্ত্রণা হচ্ছে। এত কাছাকাছি থাকায় কণ্ঠরোধ হয়ে এলো। অনেক কষ্টে বলার চেষ্টা করলো, তেমন কিছুই হয়নি, ঠিক আছে। রুদ্ধ সম্পূর্ণ কথা শোনার পূর্বে মেয়েটাকে বুক থেকে সরিয়ে নিচে শুয়ে দিয়ে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। এগিয়ে গিয়ে ফার্স্ট এইড বক্স নিয়ে এলো। আদ্রিজাকে অবাক হওয়ার সময় না দিয়ে গেজে সেবলন মাখিয়ে মেয়েটার কপালে ঠেসে ধরলো। মেয়েটার যদি ব্যথা লাগে কিংবা জ্বলে ওঠে, তাই নিচু হয়ে ফু দিতে শুরু করলো। লোকটার এত অস্থিরতা দিকে দেখে আদ্রিজা কথা বলতেই ভুলে গেল। সামান্য এতেই লোকটা এত অস্থির হচ্ছে কেন? তাহলে তার কাল রাতের অবস্থা দেখে লোকটার ঠিক কেমন অনুভূতি হয়েছিল? রুদ্ধ নিজের কাজ শেষ করে শান্ত স্বরে বলল, আপনি এখন ঠিক আছেন? খারাপ লাগছে না তো? একটু ভয় পাচ্ছেন এখনো? আদ্রিজা মাথা নেড়ে না বুঝালো, মুখে উচ্চারণ করলো, আমি ঠিক আছি, আপনি শান্ত হন প্লিজ। শান্ত? এই মেয়েটা কি জানে যে রাত থেকে তার উপর দিয়ে কি বয়ে যাচ্ছে? বুকের ভেতর প্রবাহমান ঝড়টাকে সে কিভাবে সামলিয়েছে? জানে না, আর জানতেও চাইলো না। মেয়েটা ঠিক আছে শুনে বক্সটা নিয়ে সরে পড়লো। ছোট করে নির্দেশ দিল, তাহলে এখন উঠে ফ্রেশ হয়ে নিন। রাতে নিশ্চয়ই কিছু খাননি, আমি মাকে বলে খাবার পাঠিয়ে দিচ্ছি। খাওয়ার কথা উঠতে আদ্রিজার মনে পড়লো কাল কত শখ করে লোকটার জন্য সে খিচুড়ি রান্না করেছিল। একসাথে খাবে বলে অপেক্ষা করছিল। নিশ্চয়ই লোকটাও কিছু খায়নি। ভাবতেই মন খারাপ হয়ে গেল। বিছানা ছেড়ে নেমে বলল, এত ব্যতিগ্রস্ত হবেন না, ক্ষুধা লাগেনি এখনো, আমি নিচে গিয়ে খেয়ে নিব। রুদ্ধ বলল, ঠিক আছে ফ্রেশ হয়ে নিন, আমি ওয়ার্কআউট করতে যাচ্ছি। বলে রুদ্ধ বেরিয়ে গেল। আদ্রিজা সেদিকে এক মুহূর্ত তাকিয়ে থেকে নিজেও পোশাক নিয়ে ঢুকে পড়লো ওয়াশরুমে। আর এদিকে আদ্রিজা গোসল সেরে এসে চুল শুকিয়ে তারপর নিচে নামলো। লোকটা এখনো রুমে আসেনি। সে নিচে নামতেই দেখলো রায়া আর রুনাক দুই ভাই বোন বসে আছে হল রুমে, চা খাচ্ছে দুজন। আদ্রিজা আসতে না আসতেই ভাবিকে দেখতে পেয়ে রায় ছুটে এসে জড়িয়ে ধরলো। উৎকণ্ঠিত হয়ে বলে উঠলো, তুমি ঠিক আছো ভাবি? জানো আমি বোধহয় জীবনে এই প্রথম ভয় পেলাম, তাও তোমার ভয় দেখে। তুমি অন্ধকারে এত ভয় পাও তা তো জানতামই না। এখন ভালো লাগছে তো তোমার? মেয়েটা কি ভাইয়ের স্বভাব পেয়েছে নাকি যে একটুতেই এত অস্থির হয়ে পড়েছে? নাকি তাকেই বেশি ভালোবেসে ফেলেছে মেয়েটা? আদ্রিজা খুশি হয়ে মেয়েটার পিঠে হাত বুলিয়ে দিয়ে নরম স্বরে বলল, ঠিক আছে আমি মেঘ, এত চিন্তা করো না। স্বস্তি পেয়ে রায় ছেড়ে দিল তার ভাবিকে। ভাবির হাত ধরে টেনে নিয়ে বসলো সোফায়। রুনাক সামনে থাকায় কিছুটা অস্বস্তি এসে ঘিরে ধরলো আদ্রিজাকে। যদিও রুনাক নির্লিপ্ত মুখে বসে চা পান করছে। আচ্ছা, কাল রাতে কি সবাই তার ভয় দেখেছিল? ভাবতেই যেন লজ্জা লাগলো। সবাই তার মজাও রবে না তো? সে এত বড় একটা মেয়ে অন্ধকারে এভাবে ভয় পায়। রুনাকের সামনে বসে থাকার শক্তি হলো না। উঠে কিচেনের দিকে যেতে যেতে রায়ের উদ্দেশ্যে বলে গেল, তোমরা বসে চা শেষ করো, আমি একটু আম্মুর কাছে থেকে আসছি। কিচেনে প্রবেশ করতে শাশুড়ি মায়ের সম্মুখীন হলো। মহিলা চাপিং বোর্ডে কিছু একটা কাটছে। আদ্রিজা হেঁটে গিয়ে ওনার গা ঘেঁষে দাঁড়ালো। নূরজাহান বেগম পুত্রবধূকে নিকটস্থ দেখে হাতের কাজ স্থগিত রেখে মেয়েটাকে আগে বুকে টেনে নিলেন। বিচলিত হয়ে বললেন, আরু মা ঠিক আছো তুমি? এখন কোনো কষ্ট হচ্ছে না তো? সকাল থেকে আর কতজনকে এই প্রশ্নের জবাব দিতে হবে তাকে? বিয়ের শুরুতে যতটা সংকোচ ছিল, এবারের মানুষগুলো কেমন হবে ভেবে ভয় ছিল, সব দিন দিন তা হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। এবারের সবার যত্ন আর ভালোবাসা পেয়ে আজকাল কেমন সুখ সুখ অনুভূত হয়। আদ্রিজা নিজেও আর শাশুড়ি মাকে জড়িয়ে ধরে মজার স্বরে বলে উঠল,
আগে মনে হচ্ছে এমন ভয় কেন পাই আমি, কিন্তু আজ মনে হচ্ছে রোজ রোজ এমন ভয় পাই, বিনিময়ে আপনাদের ভালোবাসা তো পাবো। নূরজাহান বেগম হেসে ফেললেন বৌমার বোকা কথা শুনে, বুক থেকে সরিয়ে বললেন, আমাদের ভালোবাসা পাওয়ার জন্য তোমার সাথে কিছু খারাপ ঘটার প্রয়োজন নেই, আমরা সবাই তোমাকে এমনিতেই ভালোবাসি। আদ্রিজা জবাব শুনে শুধু মুচকি হাসলো। সবাই কিভাবে ভেবে লজ্জার অস্বস্তি হলো সবার কথা শুনে এখন তা দূরীভূত হয়েছে। আদ্রিজা আজও সাহায্য করতে চাইলো, কিন্তু নূরজাহান বেগম আগেই বাধা দিয়ে বলে উঠলেন, খবরদার, এখন কাজ করার কথা ভাববেও না, কাল তো কিছুই খাওনি, গিয়ে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আদ্রিজা কোনো কথা বলার সুযোগ পেল না। নূর বেগম কড়া চোখে তাকালেন, তা দেখে আদ্রিজা কিচেন থেকে বেরিয়ে এলো। হলরুমে এসে এবার আর রুনাকের দেখা পেল না, রায়া একা, তাই সে এগিয়ে রায়ার নিকটে বসলো। ভাবিকে পেয়ে রায়া গল্পে মত্ত হলো। সময় কিছুটা পেরোতেই নূর বেগম খাবার নিয়ে এলেন। পুত্রবধূ আর মেয়েকে একত্রে বসে থাকতে দেখে তিনি হাসি মুখে নিজেও বসে পড়লেন। রুটি আর সবজি করে এনেছেন তিনি, তাই নিজের হাতে ছিঁড়েই দুজনকে খাওয়াতে শুরু করলেন। আদ্রিজার কিছুটা লজ্জা লাগলো শাশুড়ির হাত থেকে খেতে, সবাই দেখলে আবার যদি বলে কাজ করার পরিবর্তে শাশুড়ির হাত থেকেই খাচ্ছে। আপাতত কাছে কেউ নেই বিধায় দ্বিধা ভুলে খেয়ে নিল আদ্রিজা, মনটা খুশিতে ছেয়ে উঠল। এত ভালোবাসা আর যত্ন পেলে কার না ভালো লাগবে। খাওয়া শেষ হতেই শাশুড়ির আদেশে পুনরায় নিজের রুমে চলে এলো। রুমে কেউ নেই, তার মানে কি লোকটা এখনো রুমে ফিরে আসেনি। পরক্ষণে ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ ভেসে আসতেই বুঝলো লোকটা গোসল করছে। হঠাৎ ফোনের রিংটোনের শব্দ পেতেই টেবিলের পানে তাকিয়ে বুঝলো তার ফোন বাজছে। এগিয়ে গিয়ে ফোনটা হাতে নিল, তার মায়ের ফোন। দেখতেই মুখের কোণে হাসি ফুটিয়ে তুলে ফোনটা রিসিভ করে কানে তুললো। সালাম দিয়ে আগে বলল, কেমন আছো আম্মু, আব্বু কেমন আছে? মেয়েকে উদ্গ্রীব হতে দেখে অপাশে অস্থির তমালিকা বেগমের কার্যরত হাত থেমে গেল। তিনিও আলতো হেসে বললেন, আমরা সবাই ভালো আছি, তোর শরীর কেমন আছে? আদ্রিজার রাতের কথা মনে পড়লো, তবে তার মাকে জানালো না, হেসে জবাব দিল, ভালো আম্মু। কি করছো এখন? তমালিকা বেগম বলল, রান্না করছি। শুন, তোর সাথে একটা কথা ছিল। এত সকালে কি এমন কথা বলবে যে রান্নার মাঝেই ফোন দিতে হলো? স্বরটাও কেমন চিন্তিত মনে হচ্ছে। এবার আদ্রিজা হাসি ভুলে উৎকণ্ঠা নিয়ে বলল, কিছু হয়েছে আম্মু, বলো কি বলবে। তমালিকা বেগম আগে ভালো করে আশেপাশে তাকালেন, কোথাও নিজের স্বামীকে দেখতে না পেয়ে ছোট করে বললেন, জামাই বাবা নিশ্চয়ই এখন বাড়িতে আছে, তুই তাকে জিজ্ঞেস করিস তো তমালকে কোনো টাকা দিয়েছে কিনা। আদ্রিজা আগামাথা কিছুই বুঝলো না, লোকটা তার ভাইকে কেন টাকা দিতে যাবে। বিস্মিত হয়ে বলল, কি সব বলছো আম্মু, উনি কেন ভাইয়াকে টাকা দিতে যাবেন? তমালিকা বেগম আবারও আশেপাশে ভালো করে দেখে নিয়ে ফিসফিসিয়ে বললেন, শুন, তোর ভাই কাল বিকেলে আমার কাছে টাকা চেয়েছিল, আমি না দেয়াতে রাগ করে চলে গেল, কিন্তু রাতে বাড়ি ফিরলো হাসি মুখে। তাছাড়া ওর কোনো বন্ধুকে কলে বলেছিল বোনের বরের থেকে সে আজ অনেক টাকা পেয়েছে। আর বোন তুই ছাড়া কে আছে বল, একবার জিজ্ঞেস করতে সমস্যা কোথায়। আদ্রিজা ভেবে বলল, ঠিক আছে আম্মু, জিজ্ঞেস করবো তাকে। তমালিকা বেগম বলল, আচ্ছা, আর যদি টাকাটা রুদ্ধই দিয়ে থাকে তাহলে এক বাক্যে বলে দিস যেন এমন আর না করে। তোর আব্বু জানলে কি করবে বুঝতে পারছিস? ছেলেটা আমাকে আর শান্তিতে থাকতে দিবে না, একদিন ওর যন্ত্রণাতেই আমি শেষ হয়ে যাব। মায়ের কথা শুনে আদ্রিজার মন খারাপ হয়ে গেল, ধরাসরে বলল, এমন করে বলছো কেন আম্মু, বেশি ভেবো না, ভাইয়া একদিন ঠিক হয়ে যাবে দেখো। তমালিকা বেগমের মাঝে মাঝে ইচ্ছা হয় এই মেয়েটাকে একটা থাপ্পড় লাগাতে, যে ভাই তাকে নিয়ে ভাবে না সেই ভাই নিয়ে চিন্তা করে যাবে। কেউ 10টা কথা শোনালেও একটা কথার জবাব দিতে পারবে না, এত ভালো মানুষই দেখাতে কে বলে। ভাবলো ধমক দিবেন, তবে দিলেন না, নরম স্বরে বললেন, ঠিক আছে করলাম না চিন্তা, নিজের খেয়াল রাখিস, এ বাড়িতে একবার ঘুরে যেতে পারিস না। এবার আদ্রিজার মন আরো খারাপ হলো, এতক্ষণের উৎফুল্লতা সব উড়ে গেল। মন খারাপ করে বলল, সবাই ভার্সিটিতে যেতে শুরু করেছি তো, তাছাড়া তোমার জামাই খুব ব্যস্ত থাকে আম্মু, সে তো বাড়িতে ফিরতেই কত রাত করে, তাই আর বলিনি ওখানে যাওয়ার কথা। আচ্ছা, দ্রুত আসার চেষ্টা করব। তমালিকা বেগম দীর্ঘশ্বাস ফেললেন, সময় অসময়ে তিনিও মেয়েটাকে কত কথা শুনিয়েছেন, কিন্তু এখন দূরে থাকায় ওনার বুকটা পুড়ে। যতই হোক এতদিন ধরে লালন পালন করেছে যে, ভালো তো বেসেছে। মেয়েকে সাবধানে থাকতে বলে তিনি ফোন রেখে দিলেন। আদ্রিজা ফোনটা পুনরায় টেবিলের উপর রেখে দিতেই ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেল। পিছু ফিরে তাকাতেই দেখলো রুদ্র মাথা এক হাতে মুছতে মুছতে বের হচ্ছে। আদ্রিজা কিছু ভেবে 2 পা আগালো, রুদ্রও এগিয়ে এলো। আদ্রিজা মাথা নিচের দিকে করে মিনমিনে গলায় বলে উঠল, আমি কি আপনার মাথা মুছে দিতে সাহায্য করতে পারি? রুদ্রর চোখ বড় বড় আকার ধারণ করলো। সে তো কল্পনাও করেনি তার ভোলা ভালা বউ এমন আবদার করবে। রাতে ভয় পাওয়াতে মাথা গিয়েছে নাকি? তবে যাই হোক, সুযোগ কে ছাড়ে। ভেবেই খুশি মনে হাতের টাওয়ালটা শব্দহীন এগিয়ে ধরলো। আদ্রিজা বুঝতে পেরে হাত বাড়িয়ে তা ধরলো। রুদ্র এগিয়ে গিয়ে বিছানায় বসে পড়লো। আদ্রিজা ছোট ছোট কদম ফেলে এগিয়ে গেল। তার কেমন দুরু দুরু বুক কাঁপছে, কি করে বলে ফেলেছে নিজেই বুঝলো না। কিন্তু প্রিয়তার বলা কথাগুলো স্মরণে এলো। দ্বিধাহীন হাত ছোঁয়ালো স্বামীর মাথায়। সময় পেরোতেই আদ্রিজার মুখে আলতো হাসি ফুটে উঠলো। এত নিকটে দাঁড়িয়েও কোনো অস্বস্তি হলো না আজ। শুধু সকালের কথা স্মরণ হতেই লজ্জারা ঘিরে
ঘিরে ধরলো। কেমন অন্যরকম অনুভূতিতে ছেয়ে ধরলো তাকে, যত্ন নিয়ে নিজের হাতের কাজ চালালো। আর এদিকে বইয়ের প্রথম নিচ থেকে এক ধাপ এগিয়ে আসায় রুদ্ধর মনে খুশির ফোয়ারা বইতে শুরু করলেও তা বেশিক্ষণ স্থায়ী হলো না। মেয়েটা গোসল করে শাড়ি পরেছে, সর্বদা তাই পরে, তবে মেয়েটা দুহাত তুলে মাথা মুছায় যেহেতু কোমরের কাছ থেকে কিছুটা সরে পড়েছে, যার কারণে ফর্সা কোমরের বাঘটা উন্মুক্ত হয়ে ধরা দিয়েছে রুদ্ধর চোখে, যা চাক্ষুষিতে রুদ্ধর গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। একটুখানি ছুঁয়ে দেওয়ার জন্য মন যেন চনমন করে উঠল। রুদ্ধ চোখ খিচে বন্ধ করে নিল, যেন চোখ মেলে রাখলে কোনো অঘটন ঘটিয়ে ফেলবে সে। দু হাতে শক্ত করে বিছানায় চেপে ধরলো। হঠাৎ করেই বলে উঠল, আজ থেকে আপনি আর শাড়ি পরবেন না আদ্রিজা, যান এখনই চেঞ্জ করে আসুন। হঠাৎ বলায় আদ্রিজার হাত থেমে গেল। এমন নির্দেশের হেতু খুঁজে পেল না, অবাক হয়ে বলল, কেন? রুদ্ধ জোরে একটা শ্বাস টেনে বলল, শাড়ি পরে চলতে আপনার নিশ্চয়ই অসুবিধা হয়, তাই বলছিলাম আর কি। আর একটু পর ভার্সিটিতে যাবেন, তাই এখন চেঞ্জ করতে বললাম, যান এখন। শুরুতে শাড়ি পরে চলতে কষ্ট হতো, কিন্তু এখন তেমন আর হয় না। তবুও দুরুক্তি না করে হাতের টাওয়ালটা জায়গা মতো রেখে দিয়ে এসে নিজের এক সেট পোশাক নিয়ে চেঞ্জ করতে চলে গেল। আদ্রিজা যেতে রুদ্ধ যেন হাঁপ ছেড়ে বাঁচল। কাল সারা রাত তো মেয়েটাকে বুকে নিয়ে ঘুমিয়েছিল, তখন তো কিছু হয়নি, কিংবা এক কদিনেও তো এমন কামনা তৈরি হয়নি মনে, তাহলে আজ সামান্য এতেই অস্থির লাগছে কেন? শরীরের ভার বিছানায় ছেড়ে দিয়ে একা একাই বিড়বিড় করে বলে উঠল, তোর চরিত্র খারাপের দিকে চলে যাচ্ছে রুদ্ধ, নিজের চোখকে সংযত কর, ভালো হয়ে যা, জানিস না মেয়েটা তোকে পাত্তা দেয় না। ছি! রুদ্ধ নিজেকে এখন পাগল মনে হলো, কিসব বকছে একা একা। নিজেকে সামলে উঠে নিজেও টি শার্টের পরিবর্তে সাদা পাঞ্জাবিতে সাজিয়ে তুললো। ততক্ষণে আদ্রিজাও বেরিয়ে এলো। সেই আগেই বলল, আপনার সাথে কিছু কথা ছিল। রুদ্ধ বলল, বলুন। রুদ্ধর সাবলীল স্বরের সম্মতি পেয়ে আদ্রিজা আস্তে ধীরে বলল, আপনি কি আমার ভাইয়াকে কাল কিংবা কোনো সময়ে টাকা দিয়েছেন অনেকগুলো? রুদ্ধ ভ্রুকুচকে তাকালো বইয়ের পানে। মেয়েটা এসব কি করে জানলো? স্বীকার করার পূর্বে নিজে জানতে চাইলো, আপনার কেন মনে হলো আমি আপনার ভাইকে টাকা দিয়েছি? আদ্রিজা চোখ তুলে একবার স্বামীর পানে তাকিয়ে পুনরায় নমনীত করে বলল, আমি জানি না দিয়েছেন কিনা, আম্মু ফোন করে জানালো বিষয়টি। সত্যি দিয়েছেন তাই না? কত টাকা দিয়েছেন? রুদ্ধ বলল, হ্যাঁ দিয়েছি, মাত্র 20,000। 20,000 টাকাকে লোকটা মাত্র মনে হলো? অবশ্য এনাদের কাছে 20,000 কিছুই না। এবার চোখ তুলে সরাসরি বলল, আপনি ভাইয়াকে আর টাকা দিবেন না? এবার রুদ্ধ আগ্রহী হলো, ভ্রু উঁচিয়ে বলল, কেন জানতে পারি? তার ভাই টাকা নিয়েছে শুনে লজ্জিত হলো আদ্রিজা। ভাইটা কি বুঝে না এতে সে বা তার আব্বু কতটা ছোট হয়ে যাচ্ছে? চোখে চোখ মেলানোর সাধ্য আর হলো না, অস্বস্তি নিয়ে প্রত্যুত্তরে বলল, এসব বাবা জানলে হীনমন্যতায় ভুগবে, লজ্জিত হবে খুব, রেগে ভাইয়াকে বাড়ি থেকেও বের করে দিতে পারে। তাছাড়া, রুদ্ধ বলল, আর তাছাড়া? আদ্রিজা বলল, আমার মনে হয় টাকাটা আপনি আমার জন্য দিয়েছেন তাই না? রুদ্ধ এবার সত্যি অবাক হলো, এই মেয়েটা কি করে বুঝলো? নিজের বিষয় বুঝতে না দিয়ে স্বাভাবিক স্বরে বলল, এটা মনে হওয়ার কারণ কি আদ্রিজা? আদ্রিজা নতমস্তকে সূক্ষ্ম হাসলো, মুখে উচ্চারণ করলো, এই কদিনে আপনাকে যতটুকু চিনেছি তাতে আমার খাতিরে এসব করা কোনো ব্যাপারই নয় আপনার কাছে। তাছাড়া আর কোনো কারণও দেখছি না। আপনি হয়তো ভেবেছেন আপনি টাকা দিলে আমার ভাই আমার সাথে ভালো ব্যবহার করবে, আর আমি তাতে খুশি হয়ে যাব তাই না? রুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বইয়ের নিকট এগিয়ে এলো। মেয়ে সব বুঝেছে তাই আর কিছু লুকানোর প্রয়োজন মনে করলো না। নিকটস্থ দাঁড়িয়ে বলল, যদি এসব করেও থাকি তাহলে ভুলটা কোথায় আদ্রিজা? আপনার মুখের হাসির চেয়ে আমার কাছে আর কিছুই ম্যাটার করে না। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নিন। আর তার আগে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।